বলতে পারো এটা? আচ্ছা, ও আচ্ছা, কনফিউজ না? ও তো কিসের এমনি বুটানি চলে যায় নাকি ফিজিক্স? মজা করে বলছো হয়তো, নাকি জানো না আসলে? আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে মানব শারীর তত্ত্ব, ডাইজেশন অ্যান্ড শোষণ, অ্যাবজর্পশন, হিউম্যান ফিজিওলজি, মানব পরিপাক ও শোষণ। তো কথা হইতেছে মেডিকেলে এই যে মানব শারীর তত্ত্ব নিয়ে একটা বই আছে, এখানে তো একটা অধ্যায় আছে, এত মোটা একটা বই আছে, পরিপাক ও শোষণ। এটা তোমাদের ফার্স্ট ইয়ার সিলেবাসে ছিল? আচ্ছা, বায়োলজি মানে কনফিউজ না? জীবন জীবন সব শেষ করে দিতে না? মজা আছে। আচ্ছা, তো জুলজি একটু বেশি মজা, কারণ এগুলা তোমার সাথে রিলেট করতে পারবে, তোমার বাস্তব জীবন, তোমার শরীরে কী হচ্ছে, তোমার খাবার নিয়ে তোমার এখানে কী কী কাহিনী হচ্ছে, এটা বলতে পারো এটা একটা যন্ত্র। হ্যাঁ, এটা একটা যন্ত্রের মতো কাজ করে আর কি। তো রক্ত সঞ্চালনায় হৃৎপিণ্ড, আর এখানের মধ্যে মোটামুটি এখানে গলা থেকে শুরু করে পুরো একেবারে বডি পর্যন্ত পুরোটা আছে, পরিপাক ও শোষণ। আচ্ছা, তো খাদ্য, আমরা খাদ্য খাই নাকি না খেয়ে তো কেউ থাকি না, খাদ্য সবাই খাই, পরিপাক করি, ডাইজেস্ট। এই খাদ্যগুলো খাওয়ার পরে খাদ্যগুলো তো আমাদের পেটে যদি থেকে যেত, কোনো যদি হজম না হতো তাহলে তো আমরা তো আর খাইতে পারতাম না, একদিন খাইলেই হয়ে যেত, হজম হয়ে যেতে হয়। তো হজমটা দুইটি উপায় হয় আর কি, একটা হচ্ছে পরিপাক আর একটা হচ্ছে কি শোষণ। পরিপাক করবে আমাদের মুখবিবর থেকে শুরু হবে যান্ত্রিক পরিপাক, রাসায়নিক পরিপাক, দেন আমাদের এই কী বলে পাকস্থলী আছে, দেন আমাদের ক্ষুদ্রান্ত বৃহযন্ত্র দিয়ে যেয়ে আমাদের যতটুকু, এরপর শোষণ যতটুকু করবে ততটুকু কি আমাদের দেহকোষে দিয়ে দিবে, বাকিগুলা বের হয়ে যাবে, মূত্র এসে বের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা অনেকে মনে করি মূত্র মানে ঘাম বা মূত্র মানে আমরা যেগুলা অন্য যেগুলো বলি আর কি। হ্যাঁ, বাট মূত্র ঘামের এগুলো হচ্ছে বৃক্ক ইয়া করে, বাট এই মূত্রগুলো যেগুলো করে, যেগুলো আমরা করি সেগুলো হচ্ছে বৃক্ক, বৃহতন্ত্র, ক্ষুদ্রান্ত বৃহতন্ত্র আছে না, এগুলো করে আর কি, বৃহতন্ত্র আর কি। আচ্ছা, তো জাস্ট এটা নর্মাল কথাবার্তা, মানে আমার কথাবার্তার ভেতরে আসলে পুরো অধ্যায় আসলে এই দুইটা নিয়ে আলোচনা করছে। এটা একটা বিস্তারিত পার্ট আছে, এটা একটা হালকা একটু ছোটো পার্ট। প্রথম পরিপাক হবে, দেন শোষণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরিপাক কি জিনিসটা কি? পরিপাক জিনিসটা কি? আমরা যে কোনো কিছু আমার কাছে সংজ্ঞা জিজ্ঞেস করা হয়, আমরা একটা কিওয়ার্ড বাইর করবো। কিওয়ার্ডটা কি? মানে পরিপাক জিনিসের একটা ছোটো একটা ডিস্ট্রিবিউশন জেনে নেবো, একটা ডিসক্রিপশন কি। পরিপাক একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া না ভাই, এটা আমাদের জীবেরই তো ঘটে, তাহলে এটা একটা প্রক্রিয়াই তো, একটা লং একটা প্রসেস না, তাহলে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, বিভিন্ন বিক্রিয়া এখানে ঘটে, জন্য এটা হচ্ছে রাসায়নিক, জৈব রাসায়নিক প্রক্রিয়া। তাহলে পরিপাক কী ধরনের প্রক্রিয়া? জৈব রাসায়নিক প্রক্রিয়া। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে এই পরিপাক যেটা হচ্ছে একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, এবং এটা কিসের সাহায্যে চলে? কোনো কিছু নিজে থেকে চলবে না। তুমি একটা মেশিনে যদি একটা ব্যাটারি না দাও, একটা মোটরে যদি একটা ব্যাটারি না দাও, এটাকে পানি তুলতে পারবে? পারবে না। তো পানি তুলতে না পারলে ফিজিক্সের যে চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা সব কিছু ব্যর্থ, সূত্রগুলো বাইর করে লাভ করলে, যেখানে ব্যাটারি দিই নাই সেখানে আর লাভটা কি হলো? সূত্রগুলো আবিষ্কার করে। আচ্ছা, তো তখন নিউটন একদিকে লাভবান হইতো, নিউটন গালিগুলো খাইতো না, এখন যেগুলো খাইতেছে ওগুলো খাইতো না। আচ্ছা, পরিপাক এটা তো জৈব রাসায়নিক প্রক্রিয়া, তাহলে এটাকে চলমান রাখার জন্য একটা জিনিস তো লাগবে, যেমন মোটরের মধ্যে ব্যাটারি লাগতেছে। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে কি লাগবে? এখানের মধ্যে দুটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা হচ্ছে কি, কি দেখলাম ভাই? আমি শুনি না কোনোদিন। হরমোন আর এনজাইম। হ্যাঁ, আচ্ছা, হরমোন আর এনজাইম, ঠিক আছে ভাই? তাহলে হরমোন আর এনজাইম এটা কী করে? এটা হচ্ছে বিক্রিয়াটাকে একটা প্রভাবিত করে, মানে যে পরিপাক বলো বা বিভিন্ন বিক্রিয়া যেসব হরমোন বা মানে একটা প্রসেসের জন্য, এক এক প্রক্রিয়ার জন্য এক একটা হরমোন, এক এক জায়গায় এক এক ধরনের এনজাইম ব্যবহার করা, ঠিক আছে না? তো এক এক জায়গায় এগুলো কী করে? বিক্রিয়াটাকে প্রভাবিত করে।
মানে তুমি বিক্রিয়াগুলো চলতেছে না, হরমোন এবং এনজাইমের প্রভাবে বিক্রিয়াগুলো বলতেছে। তোমাদের এখানে আমরা এই পরিপাকের মধ্যে কিছু জিনিসপত্র জানবো, যেটার মধ্যে কি দেখা যায় কি এই হরমোনগুলো এই এনজাইমগুলো কাজে লাগানোর জন্য এই হরমোনই কী হচ্ছে, এগিয়েছে বলতেছে তুই কাজটা কর। হরমোনই বলতেছে এটা এনজাইমকে, তুই কাজটা কর। হ্যাঁ, তো এনজাইম কী করে, এর অনুপ্রেরণা উদ্দীপিত হয়ে কী করে একটা প্রক্রিয়া সম্পন্ন করে। সেটা পরিপাক বলতে পারো, রেচন বলতে পারো, রক্ত সঞ্চালন বলতে পারো, আর অনেক কিছু বলতে পারো। তাহলে আপাতত পরিপাক একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া, যেখানে হরমোন এবং এনজাইমের কার্যকারিতায় কী হয়। আমরা যে খাদ্য খাই, বার্গার কি অনেক জটিল খাদ্য, এখানের মধ্যে আমিষ আছে, এখানের মধ্যে শর্করা আছে, এখানের মধ্যে অনেক কিছু, অনেক জটিল খাদ্য এটা। হ্যাঁ, বা শুধু আমিষ থাক বা আমরা ভাত খাই শর্করা, এটা জটিল খাদ্য। তাহলে এই যে পরিপাকের সময় কী হয়, এই যে হরমোন এবং এনজাইমের কার্যকারিতায় যে জটিল খাদ্য যেগুলো আছে, জটিল খাদ্য কি আমরা চিনছি তাইলে? জটিল খাদ্য, পানি কিন্তু জটিল খাদ্য না, পানি স্বাভাবিক, পানির সমস্যা নেই। খনিজ লবণ স্বাভাবিক, ভিটামিন স্বাভাবিক। তাহলে পানি, খনিজ লবণ, ভিটামিন যেগুলো আছে, এই তিনটার জন্য কোনো কি করা হয় না, কোনো পরিপাক শোষণ হয়ে যায়, এটা অটোমেটিক শোষণ হয়ে যায়, কারণ ওরা নর্মালি। বাট আমাদের যে জটিল খাদ্যদ্রব্য, আমিষ, স্নেহ জাতীয় খাদ্যদ্রব্য, লিপিড, তেল জাতীয়, এগুলোতে জটিল খাদ্য বলতে পারি। ঠিক আছে, এই জটিল খাদ্যগুলা, এনজাইমের কার্যকর জটিল খাদ্যগুলা কিসে পরিণত হয়? ক্ষুদ্র অণুতে, ক্ষুদ্র সরল অণু। এমন কেমন সরল অণু এটা? এটা এমন সরল অণু যেটা হইতেছে কী করে, যেটা দেহকোষের গ্রহণীয় উপযোগী, যেটা দেহকোষ কী করতে পারে, ঠিকঠাকভাবে কী করতে পারে, গ্রহণ করতে পারে, সেজন্য দেহকোষ গ্রহণীয়। তাহলে জটিল খাদ্য ক্ষুদ্র হয়ে পরে দেহকোষে গ্রহণীয় পরিণত হয়। হ্যাঁ, তাহলে এবং দেহকোষ গ্রহণীয় পরিণত হবে। এখানে শ্বসন একটা চলমান, আমরা একটা শ্বসনটা পড়ছিলাম, শ্বসন নিয়ে আমরা মোটামুটি জানি হালকা পাতলা। মানে আমরা যে অক্সিজেন গ্রহণ করি, তাকে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি। ওকে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলে তো কী বলতাম। আচ্ছা, অক্সিজেন আমরা ত্যাগ করি, আর গাছ হচ্ছে উল্টাটা, আমরা অক্সিজেন ত্যাগ করি, গাছেরা গ্রহণ করে বলে আমাদের এখানে একটা ভারসাম্য সৃষ্টি হয়েছে। হ্যাঁ, বর্তমানে যে বন্যা দুর্যোগ এগুলো বেড়ে যাচ্ছে, এগুলো আসলে গাছ কেটে ফেলার কারণে। তাহলে গ্রহণীয় উপযোগী পরিণত হচ্ছে, এবং এখানের মধ্যে শ্বসন প্রক্রিয়াটা চলতেছে। কী চলতেছে? শ্বসন চলতেছে, গ্রহণীয় উপাদানে পরিণত হচ্ছে। কি উৎপন্ন হইতেছে? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিপিটা উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে কি জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলতে পারি। ইংরেজি বলে কি বায়োলজিক্যাল কয়েন, শক্তি মুদ্রা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেশের শক্তি যোগান দেয় আর কি। তা মোটামুটি পরিপাক নিয়ে, পরিপাক কাকে বলে না, আমরা কী করে বইয়ের সংজ্ঞাটাই দেখি, এই জন্য ইয়া লাগে। আমরা একটা ফ্লোতে গেছি, পরিপাক জৈব রাসায়নিক প্রক্রিয়া, হরমোন এবং এনজাইম লাগে। জটিল খাদ্য কেন লাগবে? কারণ জটিল খাদ্যকে আমাদের সরল কেন করতে হবে? কারণ দেহকোষ সরল ছাড়া জটিল খাদ্য গ্রহণ করতে পারে না। আগে সরল হবে, তারপরে দেন আমাদের এখান থেকে শ্বসনের শক্তি উৎপন্ন হবে। দ্যাটস দ্য, এগুলো পরের হিসাব। পরিপাক মেনলি এটাই, হরমোন এবং এনজাইমের কার্যকারিতায় জটিল খাদ্য কিসে পরিণত হবে? সরল অণুতে পরিণত হবে। এই প্রবাহ চিত্র নাকছি, ফ্লোচারটা। আচ্ছা, তাহলে পরিপাক হবে। আচ্ছা, এখন পরিপাক কেমন হবে? পরিপাকের জন্য তো কিছু জিনিস লাগবে না? একটা যন্ত্রের মধ্যে বিভিন্ন জিনিস লাগে না? কারণ আমরা এই যখন টিউবওয়েল ঠিক করতে বলি, ওখানে কি ওয়াশা বা অনেক কিছু লাগে। হ্যাঁ, তো এখানে তো কিছু জিনিস লাগবে না? তো এখানে পরিপাকের জন্য যে অঙ্গগুলো কাজ করে, আচ্ছা পরিপাকে কি একটা অঙ্গ কাজ করে না? মুখ থেকে শুরু করে গলা কাজ করে, যারা আমাদের অন্ননালী কাজ করে, যারা আমাদের পাকস্থলী কাজ করে, ক্ষুদ্রান্ত বৃহৎ। তাহলে একটা অঙ্গ না, অনেকগুলো অঙ্গ। তাহলে এই অনেকগুলো অঙ্গ, আমরা জুওলজির ফার্স্ট চ্যাপ্টারে ছিল, অনেকগুলো অঙ্গ মিলে কী গঠিত হয়? তন্ত্র। বুঝা গেছে ভাই? প্রথমে কোষ, মানে কীভাবে আসছে? কোষ থেকে অনেকগুলো কোষ মিলে কী গঠিত হয়? টিস্যু থেকে আরও অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ গঠিত হয়। দেন অঙ্গ থেকে কিছু গঠিত, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র গঠিত হয়। তার মানে পরিপাকে অনেকগুলো অঙ্গ থাকে, তার মানে যে পরিপাকের আলটিমেটলি পুরো প্রসেসটা সম্পন্ন করার জন্য যে তন্ত্রটা লাগবে, সেটাই কী তন্ত্র বলে? পরিপাক তন্ত্র। সিম্পল জিনিস না? তাহলে পরিপাক যে তন্ত্রটা লাগবে সেটা হচ্ছে কী তন্ত্র? পরিপাক। অনেকে পৌষ্টিক তন্ত্র বলে, আমরা একটা লিখি, আপনার যদি বই আছে নাই লিখি পরিপাক তন্ত্র। ঠিক আছে, আর পরিপাকতন্ত্রের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পরিপাক নালী, আরেকটা হচ্ছে
পরিপাক নালী হয়ে গেছে, পরিপাক নালী, বুঝতে যাচ্ছে তো এটা না? পরিপাক নালী, এটা হচ্ছে পরিপাক। বোর লাগতেছে কার কার? কার কার বলতেছে? আছে তো দুইজন। বোর লাগলে আমার থেকে চলে যেতে হবে। বেশি জন হইলে না শ্বাস করে বলতে পারতাম, চলে গেলে আর কিছু হবে না। পরিপাক নালী, এটা হচ্ছে পরিপাক গ্রন্থি। আচ্ছা, পরিপাক তন্ত্র, পরিপাক নালী, পরিপাক গ্রন্থি। আচ্ছা, তাহলে গ্রন্থি থেকে বিভিন্ন ওই যে হরমোন এনজাইম বলছিলাম, এগুলো গ্রন্থি থেকে বের হবে এবং কাজটা কোথায় চলবে? পরিপাক নালীতে। তাহলে এই দুইটা মেইন কাজটা করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরিপাক নালী কোনটা? মুখ থেকে, মুখের ছিদ্র থেকে শুরু হবে, মুখের ছিদ্র। তাহলে মুখবিবলে বই আছে, আমি নালী কি নাকি লিখবো? লিখবো? আচ্ছা লিখে দিই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টাইম, আচ্ছা সমস্যা নেই। তাহলে পরিপাক নালীর মধ্যে আমরা পরিপাক নালীটা দেখি, পরিপাক নালীর মধ্যে কী কী আছে। প্রথমে মুখছিদ্র আছে, এদিকে লিখি। হ্যাঁ, মুখছিদ্র বই আছে, এগুলো বই একটা ইয়া দিয়ে মানুষের একটা এই কঙ্কাল দিয়ে তার পাশে এগুলো লেখা আছে। মুখছিদ্র দেন যে হচ্ছে মুখবিবর, সিরিয়ালে লিখতেছি আমি। মুখবিবর, দেন হচ্ছে গোলবিল, দেন অন্ননালী, বই আনলে তো ওগুলো দেখতে পারতাম, কিন্তু বই বই তো আনো না এটার। আচ্ছা ঠিক আছে, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র। ঠিক আছে, তাহলে এগুলো দিয়ে খাদ্য পরিপাক হয়, এগুলো পরিপাক গ্রন্থি, এগুলো বিশেষ বিশেষ কাজ করে। এটা না ছাড়া যেমন এটাও অসল, এটা ছাড়া তেমনি এটা কাজ করতে পারবে না। মানে এটা লালা গ্রন্থি নিঃসরণ করলো আর কি, তো এখানে পরিপাক হওয়ারই জায়গা নেই, তো এই নিঃসরণ করে আর লাভ কি? এরকম বিষয়গুলো। তাহলে মুখছিদ্র থেকে মুখবিবর, দেন গোলবিলে যাবে, দেন অন্ননালী, এখান থেকে ডিরেক্ট এখান পর্যন্ত। দেন হইতেছে কি, এখন পর্যন্ত আমি তার ভিতরে দেখতেছি না কতটুকু পর্যন্ত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অন্ননালী, দেন হচ্ছে পাকস্থলী, দেন হচ্ছে ক্ষুদ্রান্ত, যেভাবে এভাবে বাঁকা বাঁকা, একটা অনেক বড়, এটা অনেক বড়। দেন হচ্ছে বৃহতন্ত্র, দেন হচ্ছে মুক্তথলি। আমরা এক্স্যাক্টলি মানটা মনে হয় কত বড়, বাট মুখছিদ্রটা আছে গোলবিল। দেন অন্ননালী, অন্ননালীটা শিউর জানি না, এই মেবি 13 নাকি কত সেন্টিমিটার হতে পারে। আর পাকস্থলীর দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। আর ক্ষুদ্রান্তরতে 8 থেকে 10 মিটার, না এই সরি ঠিক মনে নেই। বৃহতন্ত্র হচ্ছে 1.5 মিটার, আর আছে হচ্ছে মূত্রতলী। আচ্ছা, তো খুব লাগে না আর কি, কোনটার মানটা এরকম, এটা এক্স্যাক্টলি লাগে না। তো মেডিকেলের টার্গেট যেহেতু তোমাদের নাই, তো মোটামুটি তোমরা এইরকম প্রসেসগুলো মনে রাখতে পারো। তোমরা এই ফ্লোটা মনে রাখলে, তোমরা দেখা গেলো যে তোমরা এটা সৃজনশীল খ নাম্বারে লিখলে ভালো একটা নাম্বার দিলে স্যার। এইগুলো লেখা স্যারে মনে করে যে এটা আসলে যে কিছু কিছু জানে, শুরুর দিকে একটু ভালো কিছু লিখলে আসলে মনে করে কিছু জানে। আচ্ছা, তাহলে বৃহতন্ত্র এখন এগুলো হচ্ছে কি, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, ঠিক আছে। এই যে গ্যাস্ট্রিক গ্রন্থিটা রাখা হচ্ছে মেনলি হচ্ছে পাকস্থলীর প্রাচীরে থাকে আর কি গ্যাস্ট্রিক গ্রন্থিটা। তাহলে মোটামুটি এতটুকু ক্লিয়ার, মুছে দিতে পারবো। আমরা এখানে ফার্স্টে দেখবো, আমাদের যেহেতু পরিপাক নিয়ে আলোচনা করতেছি,
খাদ্যদ্রব্য প্রথমে কিসে পরিপাক হবে? তিনটা জায়গায় খাদ্যদ্রব্য পরিপাক হবে। একটা হচ্ছে মুখবিবর পরিপাক হবে, আরেকটা হচ্ছে পাকস্থলিতে পরিপাক হবে, আর একটা হচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাক হবে। তোমরা মনে করি না ক্ষুদ্রান্তের মধ্যে শুধু ক্ষুদ্রান্তে আছে, ক্ষুদ্রান্তের মধ্যে আবার তিনটা অংশ আছে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। বৃহদন্ত্রের মধ্যে তিনটা অংশ, সিকাম, কুলন, মলাশয়। ঠিক আছে, বই আছে, এগুলা দরকার নেই হিসেবে লিখতেছেন আর কি, বই আছে, এগুলো লিখতে বলতেছে সেজন্য লিখেছি। তাহলে আমাদের জাস্ট আজকে আমরা অনেক বড় কিছুতে যাবো না, জাস্ট আমরা একটা জিনিসই দেখবো, খাদ্য পরিপাক। সেটা হচ্ছে কোথায় দেখবো? মুখবিবর, জাস্ট এইটা দেখবো, বাকিগুলো আর কিছু আলোচনা করা হবে। ঠিক আছে, তাহলে মুখবিবর হবে, আর হচ্ছে পাকস্থলিতে হয় আর কি, আর হচ্ছে ক্ষুদ্রান্তে হয়। আমরা এগুলো জানবো না আজকে, আমরা জানবো হচ্ছে মুখবিবর নিয়ে। ঠিক আছে, পরিপাক আসলে দুইভাবে হয়। প্রথমত যেভাবে হয়, মানে আমাদের কাজ হচ্ছে কি জটিল খাদ্যবস্তুকে সরলে পরিণত করতে হবে না, তাহলে জটিল খাদ্যবস্তুকে আমাদের সরলে পরিণত করতে হবে, সরল। তাহলে এটা দুইটা প্রসেস, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, আর একটা হচ্ছে রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকে কী হবে? তুমি যে দাঁত দিয়ে চাবাচ্ছ খাদ্যগুলোকে, কেন চাবাচ্ছ? খাদ্যগুলো যাতে ছোটো ছোটো হয় আর কি। হ্যাঁ, প্রথমত যান্ত্রিক করে, দেন খাদ্য চাবাচ্ছ, দেন গলাৎকরণ করতেছো, গলা দিয়ে যে খাদ্যগুলোকে প্রবেশ করাচ্ছ, অন্ননালী এরকম করতেছে, অন্ননালীতে খাদ্যগুলো যাচ্ছে, মানে প্রসারিত সংকুচন এরকম করতেছে। তো প্রসারিত সংকুচন কত, এটা হচ্ছে পেরিস্টালসিস বলে, মানে এটা এদের ধর্মই, মানে অন্ননালী যে এভাবে করতেছে, মানে খাদ্য যাচ্ছে না, এটা মনে করো খাদ্য অন্ননালীর একটা সাইন্স আছে ধরো। তো দেখা গেলো খাদ্য গেল, খাদ্য বেশি গেল অন্ননালী ফেটে যাবে, এমন তো কিন্তু হচ্ছে না। তার মানে খাদ্য কি, যখনই যেখানে খাদ্য বেশি যাওয়ার কথা, এটা অন্ননালী এরকম হয়ে যাচ্ছে, মোটা আবার চিকন হয়ে যাচ্ছে। তাহলে এই যে অন্ননালী হইতেছে, এটাকে কি বলে জানো? পেরিস্টালসিস, মানে সংকুচন প্রসারণ, সংকুচন প্রসারণ। ঠিক আছে, পেরিস্টালসিস। আচ্ছা, তাহলে পরিপাকের দুইটা প্রসেস বলছিলাম, একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক, খাদ্য যে চাবাচ্ছ, গলাৎকরণ করতেছ, এটা হচ্ছে কি পরিপাক? যান্ত্রিক পরিপাক। দেন আছে হচ্ছে রাসায়নিক পরিপাক। ফিজিক্যাল ব্রেকডাউন, কেমিক্যাল ব্রেকডাউন। যান্ত্রিক, রাসায়নিক, ইংলিশে লাগবে না, বাংলা লিখে ফেলতে পারো, তুমি তাড়াতাড়ি হয়তো লিখছি এটা। যান্ত্রিক, একটা হচ্ছে রাসায়নিক। ঠিক আছে, এখন যান্ত্রিকে বললাম যে খাদ্য চাবাবা, গলাৎকরণ করবো, আর রাসায়নিক পরিপাকে কী হবে? ওই যে বলছিলাম হরমোন আর এনজাইমগুলো, এইগুলো এখানে এসে একটা বিক্রিয়া ঘটায় ফেলবে। তাহলে দুইটা প্রসেসের পরিপাকটা সম্পূর্ণ হয়ে যায়, দেন হবে শোষণ। আচ্ছা, এগুলো আজকে না যদিও। তাহলে আমরা আজকে কিসের পরিপাক জানবো বলছিলাম? মুখবিবরের। তাহলে মুখবিবরের দুইভাবে পরিপাক, একটা যান্ত্রিক পরিপাক হবে, এটা হচ্ছে কি রাসায়নিক পরিপাক হবে। জানবো এটার আগে একটা জিনিস জানি, খাদ্যের যে সুষম খাদ্যের প্রকার, এটা 6টা আছে। একটা হচ্ছে শর্করা জাতীয়, আরেকটা হচ্ছে কি আমিষ জাতীয়, আরেকটা কি স্নেহ জাতীয় বা লিপিড, আরেকটা হচ্ছে খনিজ লবণ, ভিটামিন, পানি। শেষে যে তিনটা বললাম, খনিজ লবণ, ভিটামিন, পানি, এগুলোর জন্য কিছুই দরকার হয় না। তো দেখছো জীবন কত কঠিন হয়ে গেছে। যদি আমাদের পৃথিবীতে যদি এগুলোই থাকতো, খনিজ লবণ এগুলো খাই যদি বাঁচে থাকতাম, তাহলে আজকে পড়াটা পড়াই লাগতো না, খাওয়া লাগতো না, পড়া লাগতো না। হ্যাঁ, আজকে আছে, খাইতেছি, পড়তে হইতেছে। আচ্ছা, তাহলে খনিজ লবণ, পানি, আর একটা হচ্ছে ভিটামিন। তাহলে মেইনলি জটিল কোনগুলা? শর্করা, বা যেটা বললে আমরা হচ্ছে কি বলি এটাকে, কার্বোহাইড্রেট। শর্করা, ঠিক আছে, হ্যাঁ, কার্বোহাইড্রেট। এটা হচ্ছে কি জটিল। আমি এই পাশে জটিল লিখবো, এই পাশে সরলগুলা কেমনে হয় এটা লিখবো। জটিলগুলা কিসে হয়? সরলে পরিণত হয়। তাহলে কার্বোহাইড্রেটের সরল ফর্ম কি? ঠিক আছে, কার্বোহাইড্রেট। এখন তোমরা কি মনে করো, এই যে জটিল থেকে সরল হয়েছে, কিছু লাগবে না এখানে? লাগবে তো, কি লাগবে? এনজাইম, হরমোন।
তাহলে এখানে যে এনজাইমগুলো কাজ করে, অনেকগুলো এনজাইম কাজ করে, তুমি যে এতগুলো তো এগুলোগুলোর একটা নাম লিখে দেবো আমরা, তোমার একটা নাম একটা, তোমার আমার একটা নাম একটা, বাট সবাই আমরা কি মানুষই তো, অমানুষ আর কি, সবাই তো মানুষ। আচ্ছা, তাহলে কার্বোহাইড্রেট এখানে কি হরমোন এনজাইম, তাহলে সবগুলো এনজাইমকে আমরা তাহলে বলতে পারি অনেক বড় নাম, অবস্থা খারাপ, অ্যামাইলোলাইটিক। দেন জটিল খাদ্য হচ্ছে কি, ছয়টা খাদ্য না, ছয়টা খাদ্যের মধ্যে ফার্স্ট হচ্ছে কার্বোহাইড্রেট, যেটা হচ্ছে আমিষ বা প্রোটিন। এটা পরিণত হবে কিসে, এটা মুছে দিই। আমিষটা পরিণত হবে সরল, মানে আমরা এদিকে জটিল লিখতেছি, এদিকে হচ্ছে সরল লিখতেছি আর কি। আমিষটা পরিণত হবে কিসে, অ্যামিনো অ্যাসিডে। এখানে কোনটা কাজ করে, প্রোর সাথে মিল রেখে, প্রোটিনের প্রোর সাথে মিল রেখে হয় কি প্রোটিওলাইটিক। ওরা বেশি পড়ে ফেলছে মনে হইতেছে, কলমের কালিও যাইতেছে গা, কলমের কালিও বিরক্ত হয়ে গেছে, তোমরা বিরক্ত হইতেছে না, কি ধৈর্য তোমাদের, প্রোটিওলাইটিক। তাহলে এখানে কি লাগবে, লিপিডের লাইপোলাইটিক, ঠিক আছে, কি লাগবে এখানে, তাহলে এটা কার্বোহাইড্রেট গ্লুকোজে যাবে, অ্যামাইলোলাইটিক, প্রোটিওলাইটিক, অ্যামিনো অ্যাসিড হবে প্রোটিন থেকে, আর স্নেহজাতীয় ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল হবে লাইপোলাইটিক। মানে জটিল থেকে কিছু পরিণত হচ্ছে সরলে, কাজ করতেছে কি এনজাইম। তোমরা মনে করি না এনজাইমগুলো লিখছে হরমোন নাই, তোমরা মনে এগুলো একটা এনজাইম মনে করি না, ওগুলো অনেকগুলো এনজাইমকে মিলে আমরা একটা নাম দিচ্ছি, এখানের মধ্যে আবার অনেকগুলো এনজাইম আছে, ঠিক আছে, মল্টেজ আছে, টায়ালিন আছে, অ্যামাইলেস আছে, অ্যামাইলেস থেকে আসলে অ্যামাইলোলাইটিকটা আসছে আর কি, আর এখানেও আছে ট্রিপসিন, পেপসিন, আরও অনেক কিছু আছে, লাইপোলাইটিকও আছে, ঠিক আছে। যেহেতু আমরা মুখে বিবরে আলোচনা করব, তাহলে এগুলা মুছে দিচ্ছি। তাহলে মুখবিবরে দুই ভাগে পরিপাক হয়, একটা হচ্ছে যান্ত্রিক, আর একটা হচ্ছে কি পরিপাক রাসায়নিক। যান্ত্রিক কী হয়, যে খাদ্য চাবাচ্ছে যাচ্ছে, এবং খাদ্য কী দিয়ে চাবাচ্ছে, দাঁতটাই আমাদের এখানে একটা জামালা করে দিবে, ঠিক আছে, দাঁত নিয়ে চাওয়াচ্ছে। দাঁত কয়টা আছে আমাদের, 32টা আছে সবার, হয়তো কম থাকতে পারে, নর্মালি 32টা থাকে আর কি। তো দাঁত যেহেতু চাবাচ্ছে, দাঁত নিয়ে একটু জানতে হবে না, আমরা তার ডেন্টিস্ট হবো না, অত বেশি জানা লাগবে না, যতটুকু জানা দরকার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে। তাহলে দাঁত নিয়ে আমরা জানি, দাঁত নিয়ে জানি, দন্ত মানে হচ্ছে দাঁত। আচ্ছা, তাহলে দাঁত 4 প্রকার আর কি, কর্তন, এগুলো ভাই কে পড়ে না, বাজে পড়াগুলো কে পড়ে, অনেক বড়।
প্রিমোলার, ইচ্ছা যেদিকে আছে সেদিকে যাবে। তোমার যদি মেডিকেলের প্রতি ইচ্ছা না থাকে, যদি ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং যাবে, ঠিক আছে? চারটা ঠিক রাখবে। তো দাঁত কি মাড়ির মধ্যে আটকে থাকে না, একটা গর্তের মতো করে থাকে, তখন একটা দাঁত পড়েছে, একটা গর্ত থাকে না, এই গর্তটার নাম হচ্ছে অ্যালভিওলাই নামক গর্তে। বই আছে, লিখতেছি না, খুবই ইম্পর্টেন্ট না এটা, জানার কথা বলে। কোনো মেডিকেল পরীক্ষায় আসে না, কোনো পরীক্ষা আমি দেখিও না এটা আসতে, বাট মুখস্থ করছি অনেকবার, দেখি যে আটটা আসছে না, সেই জন্য বললাম আর কি, কম ইম্পর্টেন্ট। তাহলে দন্তদাঁত মেডিকেল পরীক্ষা ওইগুলো আসে। ক্ষুদ্রান্তের অংশ কোনটি? তিনটি অংশ না, ডিউটেনাম জেজিনাম ইলিয়াম, এখানে আরেকটা অপশন দিয়ে দেয়, টোটাল 4টা অপশন না, 3টা অপশন ঠিক রাখে, আরেকটা অপশন দিয়ে দেয়, বলো যে কোনটা ক্ষুদ্রান্তের অংশ নয়। তো তোমরা যেগুলো অংশগুলোতে ঠিক রাখবা, আর যেটা অংশ নয় সেটাকে ঠিক মার্ক দিবে, এরকম আসে কিছু কোশ্চেন। তাহলে দন্ত কর্তন দাঁত ইংলিশ লিখলে আমার পিঠাবা, ইংলিশ লিখতেছি না আমি, আমার সংক্ষেপে লিখতে কর্তন মানে ইনসিজর, ছেদন, ক্যানিন, প্রিমোলার, প্রিমোলারের বাংলায় ইংলিশে প্রিমোলার, মোলারের বাংলায় মোলার, এম ICPM, ঠিক আছে? দন্ত হচ্ছে এতটুকু জানতে হবে। কর্তন দাঁত, আচ্ছা তাহলে কর্তন দাঁত, দেন হচ্ছে ছেদন দাঁত, দেন হচ্ছে মোলার, প্রিমোলার। তো তোমরা পিছন আছে, আমি ক্যামেরার সামনে থাকলে পোলাবেন, পাগল বলবে যারা দেখবে, তোমরা ধরে দেখতে পারো দাঁত। তো কর্তন দাঁত কোনগুলা? প্রথমে আমাদের এখানে চোয়াল কয়টা? 2টা চোয়াল, উপরে চোয়াল, উপরে 16টা দাঁত, নিচে কয়টা? 16টা দাঁত না? এখন আমরা উপরের হিসাবে নিব, নিচের হিসাবে নিব, দেখতে 16 হলো 32 হয়ে যাবে। প্রথমে কর্তন দাঁত, এই কর্তন দাঁত মানে ফার্স্টের দিকে 4টা চিন্তা করো, আছে? আছে? আচ্ছা সমস্যা নাই, এখানে তো কেউ নাই, দেখালে সমস্যা। কর্তন দাঁত ফার্স্ট দিকে 4টা, প্রথম 4টাগুলা। দেন ছেদন দাঁত কোনগুলা? 4টার পরে এদিকে একটা, এদিকে একটা, এটা আছে, যেটা একটা চিকন টাইপের আর কি, যেটা এটা হচ্ছে কি, আমরা যখন সুতা কাটার সময় দাঁত দিয়ে সুতা কাটি, এটা দিয়ে বেশি ইউজ করি না। ছেদন মানে কর্তন কী করে? কর্তন কী করে? দাঁতকে কোনো কিছুকে কাটে, এটা কাজ আছে, কাজগুলা বইয়ে দেখতে পারো। ছেদন দাঁত হচ্ছে কি, মানে জিনিসগুলোকে কাটে, এটার কাট হচ্ছে কর্তন করা এবং ছেদন করা। আচ্ছা প্রিমোলার কোনগুলা? 4টার কথা বললাম, আমি নিচে যাচ্ছি না, নিচে অটোমেটিক হিসাব হয়ে যাবে। উপরে প্রথমে 4টা আছে, দেন এই পাশে একটা, এই পাশে একটা, 2টা আছে, দেন এরপরে এদিকে 2টা, এদিকে 2টা, কি আছে? দেন এদিকে 3টা, এদিকে 3টা, কি আছে? আচ্ছা তাহলে লিখতেছি আমি, কয়টা আছে এদিকে? দেন কয়টা? এই পাশে একটা, 4টা, এই পাশে একটা, এই পাশে একটা। প্রিমোলার 2টা হওয়ার পরে, শেষ হওয়ার পরে ওই যেগুলো একটু চিকন টাইপের, এরপরে এদিকে 2টা, আচ্ছা 4টা না? হ্যাঁ 4টা। দেন প্রিমোলার এদিকে 3টা, এদিকে 3টা, কয়টা? এটা কি 2 চুয়াল হিসাব করলাম নাকি 1 চুয়ালের? তাহলে আমরা কী করবো, আস্তে করে 2 দিয়ে গুণ দিব, তাহলে দ্বিতীয় চুয়ালটা পাই যাবো না? বায়োলজির মধ্যে ম্যাথ কোনো দিনই চিন্তা করতেছ? ম্যাজিক, বোরিংয়ের মধ্যে একটা হালকা আনন্দ আর কি, ম্যাথ থাকলে মানে একটু আনন্দ লাগে না? হালকা একটু আনন্দ লাগে। তাহলে একটু হিসাবটা করে ফেলি ভাই। 7 দুগুণ 2 দুগুণ 4 দুগুণ 6 দুগুণ কয়টা হিসেবে দেখো তো? একটা চুয়ালের হিসাব করি আমরা, 2 গুণটা বাদ দিই, 4 দিয়ে 6 4 10, 10-এর 6 16টা হয়েছে, উপর 16টা, নিচে 16টা। আমার সামনে দেখ, একটু সমস্যা হলে বাসায় গিয়ে দেখি 16টা আছে কিনা। আমার তো আছে, তোমাদের না কি বলো? আচ্ছা আচ্ছা। আবার দেখা যায় এই মানে অনেকজনের একটা এয়ার দাঁত ওঠে, আক্কেল দাঁত বলে এটাকে। হ্যাঁ এটা হলো উইজডম দাঁত, এটা ইংরেজিতে উইজডম, উইজডম টিথ, হ্যাঁ দন্ত উইজডম টিথ। তাহলে মোটামুটি কর্তন, ছেদন, প্রিমোলার, মোলার, হ্যাঁ আচ্ছা ওগুলো মোটামুটি কাজ করে, মানে খাদ্যকে পিষে, কেউ খাদ্যকে কাটে, এরকম আর কি কাজগুলো। আচ্ছা তাহলে দন্ত জানলাম, এখন দাঁতগুলো একটা বিন্যাস থাকে, মানে আমরা দাঁতগুলো দেখা যায় কি এভাবে, হয়তো মনে রাখতে একটু কষ্ট হচ্ছে, আমরা একটা জিনিসের মধ্যে খুব ইজিলি মনে রাখতে পারবো। সেই জিনিসটা হইতেছে বিজ্ঞানে যেটা বলছে, সেটা হচ্ছে কি সংকেত, কি সংকেত? দন্ত সংকেত। চিন্তা করে দেখো, এখানে আবার ম্যাথ চলে আসলো। দন্ত সংকেত কি? মানে এটা হচ্ছে, তা বলছিলাম কোনো একটা কিছু কাকে বলে জিজ্ঞাসা করলে তোমরা কি বলতে পারো, একটা কিওয়ার্ড ধরে নিতে পারবা। তাই দন্ত সংকেতের কিওয়ার্ডটা কি? একটা সংকেতই তো এটা, তাই না? তাহলে যে সংকেতের মাধ্যমে দাঁতের ধরনগুলো প্রকাশ করা হয় এবং দাঁতের কি প্রকাশ করা হয়? সংখ্যা।
সেটা হইতেছে কি সংকেত, কাকে বলে গিয়ে লিখতে হবে। আচ্ছা, তাহলে জাস্ট এটা লিখতে পারো কি কি একটা সংকেত যেটা দ্বারা কী করা হয়, দাঁতের ধরন মানে দাঁতের নামগুলো আর কি, দেন দাঁতের কি সেটা হচ্ছে দন্ত সংকেত। ঠিক আছে। আচ্ছা, তো দন্ত সংকেত আমরা দুইটা দেখি, একটা আমাদের বইয়ে আছে আর একটা বইয়ে নাই। যেটা বইয়ে নাই এটা খুব আগে মেডিকেল পরীক্ষা আসছিল আর কি, সেটা হচ্ছে 2 থেকে 6 বছরের মধ্যে। ঠিক আছে, এখন দন্ত সংকেতটাকে আমরা দেখে ফেলি দন্ত সংকেত আসলে কীরকম। ঠিক আছে, আমরা সিরিয়ালি যাব। প্রথমত সিরিয়ালি দাঁত কোনটা আছে, ইনসিজর মানে কর্তন দাঁতের ইংলিশটার সংক্ষেপক ফার্স্ট অক্ষর আইবি দিয়ে লিখছে। দেন কি আছে, দেন দেন এই ভাগটা তারা কি বোঝে জানো, এটা হচ্ছে উপরের চোয়াল, এটা হচ্ছে নিচের চোয়াল। বাচ্চাদেরটা পরে দেখাই কেমনটা, আগে আমাদেরটা দেখে ফেলে। হ্যাঁ, আচ্ছা, আমাদের 32টা তো থাকার কথা, তাই না? আমরা এখান থেকে দেখব। প্রথম চোয়াল হিসাব করবো আমরা। প্রথম চোয়ালে কয়টা আছে? আচ্ছা, তাহলে প্রথম চোয়ালকে আমরা আবার 2 ভাগে ভাগ করবো। আমাদের নর্মালি চোয়াল উপর একটা নিচে একটা না, উপরের চোয়ালটাকে আমরা 2 ভাগে ভাগ করবো। কোন অবস্থান দেখে তোমরা একটু দেখো, দাঁত দিয়ে এই অবস্থান দিকে। হ্যাঁ, এই অবস্থান দিকে। ঠিক আছে, ও দেখেছে, দেখছো? হ্যাঁ, এই অবস্থান একটা করলে এদিকে এদিকে এক ভাগ, নিচে উপর একবার নিচে এক ভাগ, এদিকে উপর এক ভাগ নিচে একবার। ঠিক আছে না? তাহলে বলছিলাম কি, কীভাবে আমি তো ভুলে গেছি। ধর এটা হচ্ছে দন্ত সংখ্যা দেখালাম। ঠিক আছে, কয়টা ভাগ হইল? 1টা 2টা 3টা 4টা না? ঠিক আছে না? তাহলে এদিকে প্রথমে আমরা দাঁত, আমি থাকতে পারি না, তাহলে দেখাই প্রথমে 4টা আছে। এদিকে প্রথমে 2টা মানে সোজা সোজা এরকম, এদিকে একটা এদিকে একটা। জাস্ট দেখালাম। তাহলে প্রথমত এদিক দিয়ে জাস্ট বাক করলে এদিক দিয়ে 2টা থাকে, তোমরা ধরে দেখতে পারো। তাহলে 2টা থাকে, দেন হচ্ছে একটা চিকন করে একটা দাঁত থাকে। তাহলে প্রথমে এদিকে 2টা থাকে, দেন হচ্ছে চিকন করে, কলমের কালিতে শেষ। কলমে বিরক্ত হয়ে যাইতেছে, তোমরা বিরক্ত হও না কেমন, আমি এটা চিন্তা করছি। তাহলে এদিকে 2টা ফার্স্ট হচ্ছে কি ইনসিজার, কর্তন দাঁত। দেন একটা চিকন করে যেটা থাকে সেটা হচ্ছে এদিকে একটা থাকে, এই পাশে তো একটা থাকে, এটা পরে দিব। দেন প্রিমোলার থাকে হচ্ছে কয়টা? 2টা। দেন মোলার থাকে কয়টা? কয়টা হয়েছে দেখো তো, 8টা হয়েছে। সেম জিনিস এখানেও, প্রথমে কর্তন থাকে কয়টা? 2টা। চিকন করে একটা থাকে কয়টা? একটা, বা সাধারণ যেটাকে আর কি। দেন প্রিমোলার হচ্ছে 2টা। দেন মোলার কয়টা? এদিকেও কয়টা? সেমভাবে এদিকেও 8টা হবে, এদিকেও 8টা হবে। তারপরে একটা 4 ভাগে ভাগ করে 8 8 16 উপরের চোয়াল, 8 8 16 নিচের চোয়াল, 16 16 32। দ্যাটস যা যন্ত্র সংকেত। এটা তো দেখে না এখানে। ঠিক আছে, তাহলে আমরা এই যে এগুলো লিখবো, এগুলো জাস্ট একটা চোয়ালের জন্য না, একটা চোয়ালেরকে আবার 2টা ভাগে ভাগ করছি না, একটা পার্টের জন্য লিখবো এই যে এখানের মধ্যে। তাহলে প্রথমে ইনসিডোর কয়টা থাকে একটা পার্টে, তোমরা আপাতত একটা দাঁতের মতো করে এরকম একটা দিয়ে রাখতে পারো, তাহলে লাগতে হয়তো একটু হবে। ওর আমার মতো কেউ পরীক্ষার খাতা আঁকে দিয়ে না। মোটামুটি আঁকলে হবে, মানে তোমরা বুঝছো এরকম হইলে হবে। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট একটা পার্ট, একটা চোয়াল না কিন্তু, চোয়ালটা আবার 2 ভাগে ভাগ করছি, একটা পার্ট আমরা এখানে লিখবো। তাহলে প্রথম পার্টে ইনসিজর কয়টা থাকে? নিচে করে। ক্যানিন কয়টা থাকে?
প্রিমোলার কয়টা? মোলার কয়টা? ঠিক আছে না? এটা হচ্ছে জাস্ট এই যে পার্টটুকু লিখলাম, আমরা নিচেও জাস্ট এই যে পার্টটুকু লিখবো। ঠিক আছে না? কয়টা থাকে? সেম 2, সেম 1, সেম 2, সেম 3। ঠিক আছে? আচ্ছা, এখন টোটাল কয়টা আমরা একটু গণিত ভাই। আমি এভাবে এই জিনিসটা মুখস্থ রাখতে হয়, কোথায় রাখতে আমি এভাবে 2 1 2 3 ডিরেক্ট মনে রেখে দিতাম। 2 1 2 3। হ্যাঁ, তো 2 1 2 3টা কুইজের জন্য, 2 1 2 3 জাস্ট একটা পার্টের জন্য। ধর আমি 2 1 2 3 মানে 8টা, তার মানে আর পাশেও 8টা, তার উপরে 16টা, নিচেও 16টা, 32টা হয়ে গেল। এভাবে আমি হিসাবটা মনে রাখতাম। তোমরা এভাবে মনে রাখতে পারো, বা তোমরা নিজস্ব কোনো টেকনিক যদি ব্যবহার করে আবিষ্কার করো, তাহলে এভাবে করতে পারো। হ্যাঁ, তাইলে এখানে টোটাল কয়টা হয়? 8টা হয়। এই 8টা কি এক পার্ট নাকি 2 পার্ট? তাহলে 2 পার্টের জন্য কি করতে পারো? তাহলে এখন যেটা পাইলা টোটাল, এটা কি একটা চুয়াল না? আমরা পার্ট থেকে এখন চুয়ালে গেছি গা, তাই না? নিচে সেম জিনিস হবে না ভাই? দেন 8 দুগুণও কত? একটা চুয়াল গেল গা, নিচের চুয়াল 8 দুগুণও কত? আরেকটা চুয়াল কত হইল? জাস্ট যেরকম লিখছি, তুমি মনে করো না যেখানে এভাবে দিছি এখানে এভাবে, মানে জাস্ট যেরকম লিখছি হবো এরকমই। এটা হইতেছে কি সংকেত? কারণ এটা কয় বছরের জন্য? আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি, আমরা যারা 18 বছরের উপর বয়স হয়ে গেছে, বা যারা 15-16 বছর আছি, এটা হচ্ছে তার জন্য, বা প্রাপ্তবয়স্ক, বা আমরা 20 বছর লিখছি। তো পরীক্ষা কী করবে? পরীক্ষায় তুমি জানো হচ্ছে এটা প্রাপ্তবয়স্কদের জন্য। পরীক্ষায় তোমাকে দিয়ে দিল, একবার মেডিকেল আসছিল, এটা তোমাকে 20 বছর দিয়ে দিল। আর তুমি 20 বছরটা পড়ো নাই, বা তুমি বলছো কি প্রাপ্তবয়স্কের জন্য, বা প্রাপ্তবয়স্ক মানে তো 20 বছর, 15 বছরে এরকম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি বোঝা গেছে? এরকম মুখস্থ জিনিস একটু ম্যাথ আসলে একটু ভালো লাগে। মুছে দি, এটা আঁকছো না? পরীক্ষা আঁকবো না, এটা এখানে বোঝার জন্য। বোরিং চলে আসতেছে, সমস্যা নেই, একদিন, আচ্ছা একদিন একটু গালি খাই দেবো আর কি ওর থেকে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাদের জন্য। 2 থেকে 6 বছরের বাচ্চা যারা আছে, যারা তোমাকে আঙ্কেল ডাকে, মামা ডাকে, যারা আছে আর কি। ঠিক আছে? 2 থেকে 6 বছরের জন্য আমরা কি দেখবো? দন্ত সংখ্যা রাখবো। সেম জিনিস ভাই, আই কী করে ফেলবো? এখানে কি লিখে ফেলবো? আই সি। তুমি মনে করি না তুমি সি এর আগে পি আঁকলা, দেন তুমি সিটা আঁকলা, এভাবে কিন্তু না, তো সিরিয়ালি আঁকবা। আই সি, আমি এভাবে মনে রাখতাম, আই সি পি এম মনে রাখতাম। আরও ওইদিকে মনে রাখ পি, সরি আই সি পি এম, দেন সংখ্যাগুলো মনে রাখতাম। ওইটা ছিল 2 1 2 3, তাই না? উপর 2 1 2 3। এখানে কত জানো? এখানে হবে 2 1 0 2, 2 1 0 2। ঠিক আছে? মানে এখানে একটা পার্টের মধ্যে, একটা চুয়াল না, একটা পার্টের মধ্যে ইনসিজার কয়টা, কয়টা, এই ক্যানিন প্রিমোলার নাই, মোলার কয়টা? 2টা। তোমাদের যাদের ভাই বোন আছে বা ছোটো এরকম 2 থেকে 6 বছরের, তাদের এগুলো ধরে দেখতে পারো। হ্যাঁ, আর আইসিপিএম 2 1 0 2 সেম জিনিস। তো ওইটাতে কি 2 1, যেটা আমাদের মতো মানুষদেরটা কি 2 1 কত 2 3। এবার মনে রাখবো, জাস্ট মনে রাখবা আইসিপিএম আমাদেরটা হচ্ছে 2 1 2 3, আর ওদেরটা হচ্ছে 2 1 0 2। ঠিক আছে? জাস্ট এই জিনিসটা, এই দুটো জিনিস চেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে 2 3, একটা হচ্ছে 0 2। আচ্ছা, যা আমি এখানের মধ্যে এখন ওই নিয়মটা যোগ করে গেল। উপরে কত? 5 5 5 × 2। হ্যাঁ, 2 কেন? কারণ 2 পাশের জন্য। ঠিক আছে, দেন হচ্ছে 5। তোমরা বলো যে কঠিন, আমার তোমরা তো বুঝতেছ, সহজে লাগে, তাহলে প্রকাশ করতেছো না আর কি নিজেকে। 5 2 10, 5 2 10 কত হইল? তার মানে তাদের তাকে 20টি দুধ দাঁত থাকে বলে, বলা দুধ দাঁত বলে, বলে 20টি, আর তোমাদের তাও কয়টি? 32টি। তাহলে অনুসঙ্গ বুঝে গেল, বুঝে দিতে পারবো। ক্লাস মোটামুটি শেষের পথে, জাস্ট আরেকটা জিনিস আছে, এটা হইলে ক্লাস শেষ। হ্যাঁ, আচ্ছা, তাহলে মুখবিবর যেটা বললাম, ওই যে দাঁতের কেন জ্বালাম, কারণ এগুলো চাবায় আর কি, চাবায় যাবে, খাদ্যকে ছোটো ছোটো করে, বার্গার খাও বা যেটা খাও
ভালো খাবার এখানে চাবাই চাবাই শুরু করে, দেন খাবারগুলো গলির মধ্যে কিসে যায়? অ্যাসোফ্যাগাস। অ্যাসোফ্যাগাস মানে কি নালী? অন্ন নালী বা খাদ্যনালী। খাদ্যনালীটা কয় মিটার লম্বা দেখছিলাম আমরা, বইয়ে আছে এটা। খাদ্যনালীটা যায়, তার খাদ্যনালী থেকে খাবার কিসে যায়? পাকস্থলী। তিনটে জায়গায় পরিপাক আমি বলছিলাম, একটা তো মুখবিবরে, দেন পাকস্থলী, যেন তো ক্ষুদ্রান্ত। আমরা পাকস্থলীতে আমরা বলছিলাম যাবে, কারণ আমরা পাকস্থলীটা আজকে আলোচনা করবো না, আজকে আলোচনা করবো মুখের মধ্যে কীভাবে পরিপাক হয়। তো মুখের মধ্যে ওই বলছিলাম লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে যে লালা নিঃসরণ, লালাগুলো কী করে? লালা মানে আমরা যেটা সিটাঙ্গে ভাষায় যেটা স্যাপ বলি আর কি। লালা, এই লালাটা কী করে? খাদ্যকে পিচ্ছিল করে, যাতে খাদ্য অন্নের মধ্যে সুন্দর মতো প্রবেশ করতে পারে, পৌঁছাইতে পারে। ঠিক আছে? তাহলে লালা কী করে? খাদ্যকে পিচ্ছিল করে। দেখো আমরা খাবার সময় আমরা কিন্তু একদিকে চাবাই না, খাবার সব পাশে চাবাই, যার কারণে লালার যে উদ্দীপনা আমাদের মস্তিষ্ক থেকে আমাদেরকে মস্তিষ্ক বলে যে আমাদের খাবারগুলো কী করে, খাবারগুলো আমরা প্রবেশ করছি। এখন লালা কী করে? ও গ্রন্থিগুলোকে বলে, লালা গ্রন্থিকে বলে কী কর, তুই লালা নিঃসরণ কর। সে লালা নিঃসরণ করে, এখন কী হয়, এবং আমরা এই লালাটা নিঃসরিত এবং খাদ্যদ্রব্য কী হয়? পিচ্ছিল হয় এবং ঠিকভাবে আমরা গলাৎপন্ন করতে পারি। প্রতিদিন 1200 থেকে 1500 মিলিলিটার লালাকরণ হয়। মিলিলিটার হিউজ কিন্তু একটা, হ্যাঁ, লালাকরণ হয়। আচ্ছা, আর এই কারণে কিন্তু আমাদের খাদ্যদ্রব্য পিচ্ছিল না, আমার খাদ্য গিলতে কিন্তু অনেক কষ্ট হতো। আমাদের প্রতিটা খাওয়ার শেষে কিন্তু আমাদের জল খাওয়া লাগতো। আমরা অনেকে দেখা যায় যে ভাত খাওয়ার পরে পানি খাই। আমি হিন্দু সেজন্য জল বলতেছি আর কি, মুখে উচ্চারণ করতে করতে এটা চলে আসছে। 1215 লিটার আমরা লালাকরণ হয়। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি মুখবিবরে। যান্ত্রিক পরিপাক তাহলে বুঝে গেছে। এখন যান্ত্রিক পরিপাক খাদ্যদ্রব্য কিসে হয়? বড় থেকে কিসে পরিণত হয়? ছোটো ছোটো কণায় পরিণত হয়। এখন এটাকে বলে বোলাস। ছোটো ছোটো কণাকে কী বলা হয়? খাদ্য এখন তুমি খাবার খাইলা, তোমার নাকের কি একটা কি রন্ধ্র আছে, নাক দিয়ে গেলে এখন তোমার যে খাবার গেল, খাবারটা হচ্ছে নাকের এখানে একটা এই ষড়যন্ত্র আছে, আবার নাক ছিদ্র আছে, খাবারটা হচ্ছে নাকের ছিদ্র দিয়ে ঢুকে যায়। তুমি যখন শ্বাস ফেলো তখন খাবারটা তো নাকে চলে আসবে। তো এটা কেন এই কে নিয়ন্ত্রণ করে? মানে তোমাদের আল্লাহ বলো বা আমাদের ঈশ্বর বলো, আল্লাহ আমাদেরকে এমনভাবে বানাইছে যে মোটামুটি সবগুলা নিয়ন্ত্রণ করে ফেলে। মানে এটা আসলে বিস্ময়কর একটা সৃষ্টি আর কি, সৃষ্টিকর্তার একটা বিস্ময়কর সৃষ্টি, যেটা আমরা মানে চিন্তা করতে পারবো না যে মানে কত কিছু নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, তো খাদ্যদ্রব্য যে এদিকে যদি যায়, হয় অন্য নালীতে যেতে পারবে, নইলে নাসাপথে চলে আসতে পারবে। তো নাসাপথে চলে আসতে সমস্যা না জিনিসটা। তো এটা নিয়ন্ত্রণ করার জন্য একটা এখানে একটা ডাকনার মতো একটা কাজ করে, মানে যখন এটা এ বরাবর আসবে ওই ঢাকনাটি কী করে, একটা চাপ দেয়, যাতে অন্য নালীতে এখান থেকে খাদ্য অন্য নালীতে চাপ দিয়ে ঢুকাই দেয়, যার কারণে ওইদিকে আর জানে, কোথায় জানা নাসার যে এটা কেন যায় না, ষড়যন্ত্র বা শ্বাসনালীতে যায় না। এই কাজটা কে করে জানো? এপিগ্লোটিস। খাদ্যদ্রব্য যখন নাসারন্ধ্রে চাইতে দেয় না, একটা চাপ দেয় যাতে খাদ্যদ্রব্য উঠে চলে আসে অন্য নালীতে। মজা না বিষয়টা? মানে চিন্তা করো কি সৃষ্টি। খাদ্যমণ্ড বোলাস এপিগ্লোটিস। তাহলে আমাদের যান্ত্রিক পরিপাক আর কি এগুলো আর কি, যে চাবাই, লালা নিঃসরণ, এগুলো। দেন আমরা এখন কি জানবো? রাসায়নিক পরিপাক। হ্যাঁ ভাই, মুছে দিই। লাস্ট শিল্পতে রাসায়নিক পরিপাকটা জানবো। রাসায়নিক পরিপাক একটা বিক্রিয়া হয়, তো রাসায়নিক প্রক্রিয়াতে বাট খাদ্যদ্রব্য ছোটো ছোটো করছে, ঠিক আছে, বাট জটিল তো জটিলই থাকতেছে, তাই না? তাহলে কী করতে হবে? জটিল খাদ্যদ্রব্য বা আমরা জটিল শর্করা লিখি। প্রথমত 3টা খাদ্য এখানে পরিপাক হবে, একটা হচ্ছে শর্করা, আর একটা হচ্ছে আমিষ, আরটা কি স্নেহ জাতীয়। তাহলে আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করবো? শর্করা নিয়ে। তাহলে আমরা শর্করা লিখতেছি, আমরা জটিল শর্করা লিখতেছি, ঠিক আছে? জটিল শর্করা প্রথমত কিসে পরিণত হবে? মল্টোজে পরিণত হবে। পরিণত তো এমনি এমনি হবে না, কিছু একটা তো লাগবে, হয় এনজাইম লাগবে, নাহলে হরমোন লাগবে। কারণ এনজাইমটা লাগবে,
হরমোন হচ্ছে প্রভাবিত করে, মানে এনজামকে বলবো যে তুই যা কাজটা করে, ঠিক আছে না? তাহলে এনজামটা কি এখানে টায়ালিন, মানে দেখো এই আল্লাহর কি সৃষ্টি যে টায়ালিনটা আবার কোথা থেকে আসছে জানো? ওই যে লালা বললাম, ওই লালা থেকে আসলে টায়ালিনটা আসছে, ঠিক আছে? তাহলে জটিল শর্করা টায়ালিন এর মাধ্যমে মল্টোজে পরিণত হয়, ঠিক আছে না? এবং এই যে মল্টোজটা আমাদের এটা শর্করা ক্ষুদ্র ক্ষুদ্র সরল হইতে কিসে পরিণত হবে বলছিলাম? গ্লুকোজে না? গ্লুকোজ তো একদম সরল, আমরা লিখছি না এর আগে। তাহলে মল্টোজ কিছু পরিণত হবে, তাহলে এখানে যে গ্লুকোজে পরিণত হবে, আর কিছু তো করার দরকার আছে। সরল তো আমরা পাই গেলাম, দেন আমরা শোষণ করে ফেললে কাজ হয়ে গেল, ঠিক আছে না? তাহলে গ্লুকোজ এখানে কোনটা কাজ করে? জাস্ট এইটার নামের সাথে মিল রেখে, এটা মল্টোজ না, তাহলে এখানে যে এনজাইমটা লাগবে সেটা হচ্ছে কি মল্টেজ, মল্টোজের জন্য মল্টেজ। তো অনেকে কনফিউশন থাকে যে কোনটা মল্টোজ কোনটা আর মল্টেজ কোনটা শর্করা কোনটা এনজাইম না। তো কনফিউশন দূর করার জন্য বলি, যেগুলো শেষে এস থাকবে এস এস, মানে উচ্চারণটা এসের মতো সেগুলো কি এনজাইম। মল্টোজে এসের মতো উচ্চারণ হয়, মল্টেজ হয়, তাহলে এগুলো এনজাইম। যেগুলো শেষে এসের মতো উচ্চারণ হবে সেগুলো হচ্ছে কি এনজাইম, ঠিক আছে? তাহলে এগুলা এটা বোঝা গেছে, এটাই শেষ, কারণ গ্লুকোজ তো হয়ে গেছে আলটিমেটলি। মজার বিষয় হচ্ছে এগুলো কি শর্করা এগুলাম না, দেন আমরা কোন দিকে বাকি আছে আমিষ স্নেহ, আর আমিষ স্নেহগুলো শর্করা দেয় কিন্তু আরও জটিল, যার কারণে এগুলো মুখবিবরে পরিপাকে হবে না। মুখবিবরে শুধু কোনটা পরিপাক হবে? শর্করাটা। বাকি যে তুমি যে বলো যে আমিষ বা যেটা বলছিলাম 6টার মধ্যে 3টা আর কি, আর 3টা তো অটোমেটিক হয়ে যায়। আমিষ আর কোনটা? স্নেহ। স্নেহ বললে অনেকে মায়া অন্য স্নেহ মনে করো, ঠিক আছে? সেটা স্নেহ জাতীয় লিখছে। তাহলে আমিষ আর স্নেহ এই দুটার মধ্যে কি হয়? এই দুটা এখানে পরিপাক হয় না, কারণ এগুলো অনেক জটিল, যেগুলো পরিপাক হবে কোথায় যেয়ে পাকস্থলীতে, পাকস্থলীতে যাইয়ে আবার এটা পরিপাক হবে না, শর্করা পরিপাক হবে না, ঠিক আছে? পাকস্থলীতে যাই আমিষ পরিপাক মানে স্নেহ জাতীয় পরিপাকটা হবে না, হবেই না। জাস্ট মাখন হবে, মাখন চিনি না আমরা, মাখনটা স্নেহের মধ্যে হবে, আর নাহলে আর কিছু এখানে এই পাকস্থলীতে পরিপাক হবে না। তার মানে মুখবিবরে জিনিসটা বুঝতে পারলাম ভাই, কী পরিপাক হয় দুইভাবে, একটা যান্ত্রিক আর একটা রাসায়নিক। যান্ত্রিকের মধ্যে ওই যে যন্ত্রসংঘ যেগুলো জানো, দাঁত চিবাই, ওই যে লালা আসে এগুলোই। আর রাসায়নিকের মধ্যে শর্করা টায়ালিনের মাধ্যমে, মল্টোজের মাধ্যমে গ্লুকোজ, আর এগুলো পরিণত হয়। এখানে একটা এমসিকিউ এসে থাকে, সেটা হচ্ছে কি যে মুখগহ্বরে যে খাদ্য পরিপাক হয় শর্করা যে পরিপাক হয় না, তো শর্করা পরিপাক যে হয় কোন এনজাইমগুলো এখানে কাজ করে? 4টা অপশন থাকে, দেখা যায় 3টে এখানে আরেকটা কাজ করে, এখানে এগুলো লাগানো দিয়ে দেয়, দেখা যায় 3টে অপশন দিয়ে দেয়, আরেকটা অপশন বাইরে থেকে দিয়ে দেয়, ও পাকস্থলীতে এগুলো দিয়ে দেয়। তো 3টে অপশন এখান থেকে লিখলে আরেকটা অপশন ওখান থেকে দিলে, বুঝতে পারলাম? তাহলে আমরা আশা করি এতটুকু শেষ করতে পারি। অনেক প্যারা দিয়ে দিলাম না তোমাদের, অনেক প্যারা। তাহলে আমাদের দন্ত সংকেতটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ইম্পর্টেন্ট হচ্ছে এই যেগুলা, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দন্ত সংকেতটা, আর এই যে এইগুলা যেগুলা আমরা সামনে আলোচনা করবো আর কি। আজকে জাস্ট অর্ধেক হয়ে গেলাম। তাহলে মুখবিবরে আমাদের পরিপাক শেষ, দেন আমরা চলে যাবো কোষের মধ্যে, পাকস্থলীর মধ্যে। আচ্ছা, তাহলে এতটুকু বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো ভাই, বা কিছু জানার থাকলে, যে কোনো কিছু জানার থাকলে বলতে পারো, পড়ালেখার ব্যাপারে বা যে কোনো ব্যাপারে। জানা আছে ভাই? তোমরা অনেক কিছু জানো ভাই, কী জানো? হ্যাঁ, আসলে অনেক কিছু জানো। তোমরা বই কিনে ফেলছো? আচ্ছা, সেকেন্ড পেপার হয়নি, এমনি কি কিনছো? আচ্ছা, ওইটা তো জুলজিটা এমনি আগে থেকে কিনছো। কেমিস্ট্রি কিনছো? ফার্স্ট পেপার কি কিনছো? হাজারি। সেকেন্ড পেপার তো হাজারি কিনবে, সেকেন্ড পেপার হাজারি কিনে। আর ফিজিক্স এগুলো তো তোমাদের স্যার বলে দেবে যে স্যার উনিও চুয়েটের, আমি এই 22-এর, উনি হচ্ছে 21-এর আর কি, আমার 1 বছর সিনিয়র। আচ্ছা, তো এই আর কি। হ্যাঁ।